কি বুঝছিলাম? 35.5 কি আসলে এই ক্লোরিনের একটা পরমাণুর ভর? হ্যাঁ। পরমাণুর জি স্যার। ভর, পরমাণুর ভর না আপেক্ষিক ভর? আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর, তাই তো। আচ্ছা, তাহলে সেটা কিসের সাপেক্ষে নিছি আমরা, সেই আপেক্ষিক ভরটা? পরমাণুর ভরের সাপেক্ষে। পরমাণুর ভরের সাপেক্ষে আপেক্ষিক ভর নিছে, তাই কি পড়াইছিলাম? পরমাণুর সংখ্যা নাকি? কার্বন 12 আইসোটোপের ভরের ও 12 এটা। ভাগের 1 ভাগ, ওইটা নিয়ে পড়াইছিলাম না? এটার সাপেক্ষে না? এই যে, হ্যাঁ। মনে পড়ছে এখন? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে তাইলে আগাই আজকে। তাহলে ওইটার সাপেক্ষে আমরা আপেক্ষিক ভর বের করছিলাম। তো এখন গতকাল তোমাদেরকে যে হচ্ছে আইসোটোপের যে বিষয়গুলো দেখাইছিলাম, এই যে যেমন কার্বন 12, কার্বন 13, কার্বন 14, তো এগুলো কি আমরা এমনি এমনি আনছি নাকি এমন জিনিস প্রকৃতিতে এক্সিস্ট করে কোনটা? প্রকৃতিতে এক্সিস্ট করে। করে, তাই না? তাহলে আমি যখন বলছি যে একটা কার্বনের ধরো কার্বনের ভর যখন আমি যদি 12 যখন আমি বলছি, তাহলে এটা কি মানে ঠিক নাকি ঠিক না? ঠিক। ঠিক, কেন ঠিক? কারণ হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে, এই যে কার্বন 13 আর কার্বন 14, এগুলা প্রকৃতিতে আছে, কিন্তু এতই কম আছে যে ওইটা অ্যাকচুয়ালি মানে আমরা হচ্ছে পার্সেন্টেজ করে যদি আমরা দেখি, তাহলে দেখি যে 12 পয়েন্ট সামথিং হয়তো এখানে হবে, যেটা তো জিরো, তারপর 0 0 এরকম কিছু একটা হইতে পারে, এরপরে হয়তো একটা দুইটা সংখ্যা আছে। তার মানে কি সেটাকে তখন আমরা 12ই লিখতে পারতেছি, তাই না? তো যার কারণে আমরা কি কার্বনের ভর সংখ্যাটাকে আমরা 12ই ধরে নিচ্ছি। তাহলে এখন বিষয় হচ্ছে কার্বনের ক্ষেত্রে তো বুঝলাম যে হচ্ছে আচ্ছা কার্বন 13 আর কার্বন 14 প্রকৃতিতে অনেক কম আছে, বাট অন্যান্য কোনো মৌলর ক্ষেত্রে কি ওইটা ভিন্ন রকম হইতে পারে না, হইতে পারে না যে হচ্ছে তাদের পার্সেন্টেজটা অনেক কম বেশি আছে? হ্যাঁ। তাহলে সেটা যদি হয়, সেখান থেকে তাহলে আমরা মৌলের পারমাণবিক ভরটা তাহলে আমরা কিভাবে বের করছি? ভর বলতে আপেক্ষিক ভর, তাই তো। তাহলে এখন আমাদের নেক্সট যে টপিকটা, সেটা কি? সেটা হচ্ছে আইসোটোপ থেকে গড় আপেক্ষিক ভর নির্ণয়। আচ্ছা, এখন বলো যে ক্লোরিন যে আমরা পড়ছিলাম, তো ক্লোরিনের ভর সংখ্যা কত? 35.5। 35.5, বাট এখানে কি দশমিক আসার কি, মানে এটা কিভাবে আসলো দশমিক? নিউট্রন কি কখনো হাফ হইতে পারে? এটা কি এমন কি কখনো হইতে পারে যে হচ্ছে আমার মানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17 না? তার মানে প্রোটন আছে ওখানে 17, আর হচ্ছে আমার এখানে নিউট্রন হয়ে গেছে আমার 18.5, এটা কি কখনো হইতে পারে? এই হাফ নিউট্রন কি না। থাকতে পারে? হাফ নিউট্রন বলতে কি কিছু আছে আমার? না। হয় একটা হবে, মানে পূর্ণ সংখ্যা হইতে হবে নিউট্রনের নাম্বারে, তাই তো। প্রোটন নিউট্রন ইলেকট্রন সবগুলোই পূর্ণ সংখ্যা হইতে হবে, তাই না? তাহলে এটা 35.5 কি করে হইলো? ওখানে তো দেড়টা মানে হাফ, তো কোনো নিউট্রন নাই ওখানে। তাহলে এখন হচ্ছে এই বিষয়টা যেখান থেকে আসছে, ওই যে তোমাদেরকে যে আইসোটোপের কথা বলছিলাম, এখন এখানে কি হয়েছে? এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে ক্লোরিনের দুইটা আইসোটোপ সাধারণত আমরা প্রকৃতিতে পাই, সেটা কি? একটা হচ্ছে 35 আর থার্টি ক্লোরিন, সেভেন আর পাই কি 37। এখন কার্বনে যখন আমরা দেখছিলাম তখন তো 13 আর 14 এর পার্সেন্টেজ তো খুবই কম ছিল, তাই না? তো যার হ্যাঁ। কারণে কি হয়েছে, ওইটা 12-র কাছাকাছি চলে আসছিল। বাট এখানে কিন্তু পার্সেন্টেজটা খুব একটা কম না, 37-এর পার্সেন্টেজ কিন্তু খুব একটা কম না। এটা কি? দুই
25%। আর এটা কত? 75%। 75%। তার মানে তুমি 25% কে তো তুমি বাদ দিয়ে দিতে পারছো না, তাই না? এটা তো একটা না। মোটামুটি বড় মানে মোটামুটি তো একটা বড় ভ্যালু। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি? এটার আপেক্ষিক ভর যেটা সেটা আমি পাচ্ছি। তাহলে সেটা কিভাবে হচ্ছে? তাহলে আমি যদি এখন ক্লোরিনের আহ ভর যদি আমি বের করতে চাই, এখন একটা বিষয় দেখো, এটা কি পার্সেন্টেজে দেওয়া না? হ্যাঁ। হ্যাঁ। তাইলে প্রথমে আমার ভর সংখ্যা কত? 35 যেটা, সেটা কত পার্সেন্ট আছে আমার? 75%। 75%। 75%। তাইলে এটা কি এখানে গুণ হওয়ার কথা না? হ্যাঁ। হ্যাঁ। 35 × 75 এটা আছে। আরো 25% আমার কি আছে? ওই ক্লোরিন আছে যেটার ভর সংখ্যা কিনা আমার 37, তাই না? তাহলে হ্যাঁ। সেখানে হ্যাঁ। 37 × 25 হওয়ার কথা। এখন আমার পুরা জিনিসটা কিসে দেওয়া আছে? পার্সেন্টে। 75%, 25%, তাই না? তাইলে এখানে তো তাইলে 100 দিয়ে ভাগ হবে, তাই তো? হ্যাঁ। সেটা করলে কত আসে? 35.5 আসে। এবার বুঝতে পারছো ক্লোরিনের ভর কিভাবে 35.5 হইলো? হ্যাঁ। হ্যাঁ। তাইলে এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া। তো সেখানে দেখো এই যে পি ধরছে, একবার এম ধরছে, কিউ ধরছে, এন ধরছে, এত কিছু ধরার কি আমার কোনো দরকার আছে? না। আমি কি মানে নর্মালি বিষয়টা এভাবে চিন্তা করলেই পারছি না যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে আর একটু ডিটেলসে রেখে দেই, নাহলে পরে হচ্ছে অন্যান্য ম্যাথে তোমরা হচ্ছে ভুল করবা। তাহলে এটা আমরা কি বের করছি? ক্লোরিনের গড় আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক। পারমাণবিক ভর। বুঝতে পারছো? এখানে পি এম কিউ এন এই যেগুলা যেগুলা ধরে বইয়ে যেভাবে করছে, তোমরা চাইলে এটা করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু কোনো অসুবিধা নাই, তোমরা চাইলে এটা করতে পারো। বাট আমার মনে হয় না এত কিছু ধরার কোনো মানে আছে। এটা আরো মানে শুধু শুধু এখানে বিষয়টা জটিল করছে। দেখো আমরা এটা তো নর্মালি বুঝতে পারতেছি, তাই না? তো নর্মালি যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমার মনে হয় না ওইভাবে এত কিছু কাহিনী করে তারপর করার কোনো দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমাকে এখানে আরেকটা নেক্সট কোয়েশ্চেন দিছে, এটাই দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আসে। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে। যেটা হচ্ছে এই যে দেখো এখানে উদাহরণে একটা কোয়েশ্চেন দেওয়া আছে না তোমাদেরকে, যে হ্যাঁ। কপারের দুইটা আইসোটোপ আছে। কি কি সেই আইসোটোপ দুইটা? 63 একটা, আর 65। 65 একটা। এখন এখন তোমাকে কি বলছে? যে হচ্ছে কপারের গড় আপেক্ষিক ভর কত? 63.5। এটা যদি তোমাকে এখানে দেওয়া না থাকতো তাহলে কি তুমি পারতা? না। কেন পারতো না? তোমাকে না ওইদিন পড়াইলাম, তোমার এগুলো মুখস্থ থাকার কথা না? ও। কপারের ভর আমরা কি জানি? এটাই তো জানি নাকি? 63.5। ওইদিন তো আমরা পড়লাম নাকি? পড়লাম না? তো তাহলে এটা যদি আমার এখানে হ্যাঁ। কোশ্চেনে যদি নাও দেওয়া থাকতো তাহলেও কিন্তু আমার এটা পারা লাগতো, তাই না? এখন আমি যদি কোশ্চেন করি তোমাকে যে হচ্ছে কপারের দুইটা আইসোটোপ আছে, যে হচ্ছে 63 আর হচ্ছে 65, তাইলে হচ্ছে কোনটা কত পার্সেন্ট আছে প্রকৃতিতে এটা বের করে দেখো। তখন তুমি কি করো? তখন যদি তুমি বলো যে আমার তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া নাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তো তোমার কিন্তু এই যে বলছি 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ থাকা লাগবে, এটা কিন্তু মাস্ট। তো এটা যদি দেওয়া না থাকতো তাহলে তুমি তখন এটা ধরে নিতা। বাট এটা যেহেতু আপাতত দেওয়া আছে তার মানে তো দেওয়াই আছে। তো এখন বিষয়টা হইলো, গতবার আমাদেরকে কি দেওয়া ছিল? যে এটা 75% দেওয়া ছিল, এটা 25% দেওয়া ছিল। তো কোনো একটা জিনিস প্রকৃতিতে কি পরিমাণ থাকে, মানে আমরা তো সবসময় পার্সেন্টে যখন হিসাব করি সবগুলা যোগ করলে তো আলটিমেটলি ওটা 100% হয়, তাই না? 100 মানে 100-এর চেয়ে তো কমও হবে না, বেশিও হবে না, তাই তো? হ্যাঁ। আলটিমেটলি তো 100 হওয়ার কথা। তো তাহলে এখন ধরো আমি ধরে নিলাম যে হচ্ছে এই যে 63 এর যে কপার, এটা আমার প্রকৃতিতে কত পার্সেন্ট আছে? ধরে নিলাম X% আছে। এটা যদি X% থাকে তাহলে এটা কয় পার্সেন্ট আছে?
100 মাইনাস x%। কারণ কি? কারণ পার্সেন্ট দুইটার যোগ করে 100 হবে। 100 হবে, এর কারণে আমার ওইটা থেকে আমি 100 মাইনাস x% আমি করছি, তাই তো? তাহলে এখন আমি আগের ম্যাথে যেটা করছি, যেটা কিনা আমার যে সূত্রটা ছিল, তাই না, যে সূত্রটা তাহলে কি ছিল, যে হচ্ছে কোন আইসোটোপ কত পার্সেন্ট আছে ওইটা দিয়ে আমরা গুণ দিছি, আর নিচে কি যেহেতু পার্সেন্ট ছিল তাই আমরা 100 দিয়ে ভাগ করছি, তাই না? এখন এখানে কিন্তু আমার পার্সেন্টটা দেওয়া নাই, কোনটা কত পার্সেন্ট আছে, বাট আমার কাছে কি আছে, রেজাল্টটা আছে, অর্থাৎ কি গড় আপেক্ষিক ভর, সেটা কত? 63.5। 63.5টা কি তাহলে এখানে বসবে না? হ্যাঁ। এখন বাকিটা তাহলে কি হবে, এখানে নিচে 100 হবে, তাই তো? আর উপরে 63 গুণ এক্স 63 গুণ এক্স, তারপর যোগ যোগ 65 গুণ 100 মাইনাস x। ক্লিয়ার? অর্থাৎ এখানে আমার আইসোটোপ দুইটা বা তিনটা আইসোটোপও কিন্তু আমার দেওয়া থাকতে পারে চাইলে, ঠিক আছে? অর্থাৎ এখানে কি, এই যে আমার যে ভর সংখ্যা সেটা আমার কত পার্সেন্ট আছে সেটা দিয়ে গুণ করব, এরপরের আইসোটোপে যাব, সেটার ভর সংখ্যা কত সেটা আমার কত পার্সেন্ট আছে সেটা দিয়ে গুণ করব, এই দুইটা কি হবে, যোগ, আর নিচে কি হবে, 100 দিয়ে ভাগ। সিম্পল না জিনিসটা? হ্যাঁ স্যার। এখন তাহলে এখান থেকে কি আমি এক্স এর ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ। হ্যাঁ। কিভাবে? ইকুয়েশন সলভ করে? এক্স গুলাকে এক পাশে নিয়ে আসবো অঙ্ক আচ্ছা করার পর। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তোমাদেরকে যে বলছিলাম যে হচ্ছে ক্যালকুলেটারে জিনিসগুলো করা যায়, তোমরা কি দেখছিলা, পাইছিলা এরকম কোনো না কিছু? স্যার। না স্যার, না। মানে চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে হচ্ছে এটার উপর একটা আলাদা ক্লাস নিয়ে নিব আমরা। যে জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরের এই জিনিসগুলো যদি তোমরা জানো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো কিছুতে খুব সহজে তোমরা হচ্ছে এই জিনিসগুলো সলভ করে ফেলতে পারবা, মানে ক্যালকুলেটরের জিনিসটা তুলবা, ক্যালকুলেটর তোমাকে অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? তো আপাতত তোমরা কি জানো, যে হচ্ছে এক্স গুলো এক পাশে নিয়ে আসবা, তারপর ভ্যালু গুলো ওই পাশে নিয়ে যাবা, এক্স এর সাথে যে সহগটা থাকবে ওটা দিয়ে ভাগ হবে, তাই তো? ওইভাবেই তো। তো সেভাবে হ্যাঁ। আমি এক্স এর ভ্যালু আমি যেটা পাই সেটা কি, সেটা হচ্ছে 75%। তাহলে এই 75%, তাহলে আমি কি বের করলাম, এই এক্স দিয়ে তাহলে আমি কি বুঝতেছি? প্রথমটার শতকরা, প্রথমটার পার্সেন্টেজ সেটা কি পার্সেন্টেজ কি? 75%। হ্যাঁ, 75% মানে কি, প্রথমটা 75%, এরপরে কি, সেটা 100 প্রকৃতিতে কি মাইনাস পরিমাণ আছে, তাই না? হ্যাঁ। মানে প্রকৃতিতে ওই পরিমাণ আহ আহ, 63 কপার আছে কপার যেটার ভর সংখ্যা কিনা 63, তাই তো? তাইলে 63 কপারের প্রকৃতিতে পাওয়া ভর সংখ্যা। শতকরা পরিমাণ, হ্যাঁ ওগুলা তোমরা লিখে নিবা, এগুলো তো তোমাদেরকে বলে দিলাম, পরীক্ষার খাতায় তোমরা ওগুলা লিখে নিবা, ঠিক আছে? সেটা কি, 75%। তাহলে এখন হ্যাঁ। 65 এরটা কত হবে? 100 100 মাইনাস মাইনাস করবো 75। সেটা করলে কত হয়? 25 হয়। 25%। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? স্যার না স্যার। সবগুলা মানে সবগুলা 75 আর 25 হইতেছে। না, এটা তো এই দুইটা হইছে, অন্য কিছু কিন্তু অন্যরকম হইতে পারে, ঠিক আছে? এখন ধরো যে তুমি তো জানো যে হচ্ছে তোমার গড় আপেক্ষিক ভর এটা, তাই না? এখন কোশ্চেনে যদি নাও তোমাকে বলে দেয় তাহলে তো তোমার এটাই ধরে নিতে হবে। বাট ধরো যে কোশ্চেন তোমাকে বলে দিল যে গড় আপেক্ষিক ভর, কপারের গড় আপেক্ষিক ভর হচ্ছে 64, তখন তুমি কি করবা? ধরো এই জায়গাটায় বলে দিল যে গড় আপেক্ষিক ভর হচ্ছে 64, তখন তুমি কি করবা? 64 ধরবো। 64 ধরবো। 64 যদি ধরি তাহলে কি আমার এক্স এর ভ্যালু সেম আসবে? না। না। বুঝতে পারছো? তাহলে তোমাকে এখন অন্য কোনো একটা মৌল দিয়ে টেস্ট করতে পারে না যে তুমি পারো নাকি? এটা কিন্তু 75 আর 25 হচ্ছে বিষয়টা কিন্তু এমন না, এটা ক্লোরিন আর কপারের জন্য বিষয়টা মিলে গেছে, কিন্তু অন্যান্য অন্যান্য মৌলের জন্য কিন্তু মিলতেও পারে নাও মিলতে পারে। বুঝতে পারছো? ক্যালকুলেশন করে আমার যেটা আসে।
ক্লিয়ার? জি স্যার। স্যার, তিনটা দিয়ে একটু করে দেখাবেন, মানে এখানে যেমন দুইটা দেওয়া আছে না, তিনটা হ্যাঁ, দিয়ে। তিনটাতেই আমরা এখন যাচ্ছি। আচ্ছা, তো তিনটার যে কোয়েশ্চেনটা আমার কাছে আছে সেটা হচ্ছে, ওকে, এখন তিনটার ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটা ম্যাথ দেই এখন, যে যেখানে কিনা বলছে যে, ধরো একটা কোয়েশ্চেনে বলছে যে এ বি সি তিনটি আইসোটোপ যার পারমাণবিক ভর, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, পারমাণবিক ভর কত, ধরো বলা আছে যে আমার 23, 24 আর হচ্ছে 25। এখন তোমাকে বলে দিল যে প্রকৃতিতে এ আছে, ধরো বলে দিল যে তোমাকে 25%, আর হচ্ছে সি আছে বললো যে 45%। তাইলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? কি করবো আমি এখন এখানে? বলতে পারবা? কারো মাথায় কোনো আইডিয়া আছে? এখানে একটা জিনিস দেখো, আমরা দুইটা সলভ করছি, মানে দুইটা আইসোটোপ নিয়ে সলভ করছি, ঠিক আছে, বাট আমার যখন তিনটা চলে আসলো তখন কি মানে পাজল হওয়ার কোনো দরকার আছে আমার কাছে? যে বিষয়টা তো ওইরকম না, তিনটা আসছে তো কি হয়েছে, আমি তো আমার বেসিকটা স্যার জানি, তাহলে তাই না? আরেকটাকে কি এক্স ধরে নিব শতকরা? আরেকটা কি এক্স ধরবা? আমি কিন্তু একটু আগে একটা জিনিস বলছি, সবগুলা মিলে 100 হবে। এটা কি একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, আর 100টা থাকুক না কেন, বিষয়টা কিন্তু মানে ওটা কিন্তু মিলবেই, তাই না? সবগুলোর পার্সেন্টেজ তো আলটিমেটলি কত হবে? 100ই তো হবে, তাই না? 100 হবে। তাহলে এখন এখানে দেখো, এ কত দেওয়া আছে? 25%। 25। সি কত দেওয়া আছে? এই 45%। দুটাকে যোগ করে 100 দিয়ে বিয়োগ করে দিব। 100 দিয়ে বিয়োগ করলে তুমি কি পাবা? বিয়েরটা পেয়ে যাবে না তখন? হ্যাঁ। হ্যাঁ। তাহলে বিয়েরটা কত আছে? বিয়েরটা আসে 45 আর 25 কত? 70। তাইলে বি আসে হচ্ছে 30। 30, তাই তো? 30%। হ্যাঁ। তো এটা তোমার বেসিক থেকেই পাইলাম, তাই না? এখন আমার যদি এখানে 10টাও যদি দেওয়া থাকে, এখন 9টার পার্সেন্টেজ দেওয়া থাকলো, আরেকটা দেওয়া থাকলো না, আমি কি এখন পারবো? হ্যাঁ স্যার, পারবো। এরপরে এরপরে এখানে কি হবে? তাহলে এখন আমাকে ভর বের করতে বলছে। আমি এখন তাহলে সবগুলার কি জানি? আইসোটোপের যে ভর সেটা আমি জানি, আর কোনটা কত পার্সেন্ট আছে সেটাও আমি জানি, তাই না? স্যার তাহলে এখন কি হবে? বলো। এই যে এদিকে যেমন দুইটার পার্সেন্টেজ দেওয়া আছে, হুম। যদি একটার দেওয়া থাকতো আর দুইটার দেওয়া না থাকতো? আচ্ছা, যদি একটা দেওয়া থাকতো আর একটা যদি, মানে একটার দেওয়া থাকতো বাকি দুইটা যদি দেওয়া না থাকতো, ভালো কোয়েশ্চেন, তখন তুমি কি করতা? একটাকে এক্স ধরতে পারতো না? ধরো এখানে এ তোমার 25% দেওয়া আছে, ঠিক আছে, তারপরে তুমি কি করছো? না, সেই ক্ষেত্রে তুমি পারতা না, ওইরকম কোশ্চেন হবে না। সেটা যদি হইতো, তোমার কোশ্চেনটা ঠিক আছে, সেটা যদি হইতো তাহলে এখানে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া থাকতে হবে, বুঝতে পারছো? যদি সেটা দেওয়া থাকে তাহলে তুমি ওটা সলভ করতে পারবা। কেন? আচ্ছা, আমি আগে এটা দেখাই, তারপর ওইটা দেখাবো যে ওইটা হইলে কি হবে। আচ্ছা, তো এটা এটা হইলে কি হবে, আমাকে আগে এটা বলো। 25 না, 23 গুণ 25 হুম, তারপর যোগ 24 24 গুণ গুণ 30। 30 যোগ 25 গুণ 45 ভাগ 100। কত হয়?
কত আসে? 24.2। 24.2, যেটা আসে সেটাই। বুঝতে পারছো? এখন এখন আমি তোমার কোশ্চেনটাতে আসি, যে তুমি বলতেছো যে এখানে যদি আমার তিনটার যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটার মধ্যে যদি একটার পার্সেন্টেজ দেওয়া থাকে আর দুইটার যদি দেওয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি কি হবে তাহলে সেখানে? তাহলে কিন্তু তোমার এই যে এটা যেটা আমরা বের করলাম সেটা কিন্তু তাহলে কোশ্চেনের মানে দেওয়া থাকতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে তাহলে তো তুমি সলভ করতে পারবে না, তাই না? কারণ হচ্ছে তোমার ইকুয়েশন এখানে একটা, কিন্তু চলক তোমার দুইটা, সেটা কি কখনো হয়? তোমরা কি এটা না। জানো যে একটা চলক তুমি কখন সলভ করতে পারো? যখন তোমার ইকুয়েশন একটা থাকবে। দুই চলক দিয়ে কখন সলভ করতে পারবা? যখন তোমার ইকুয়েশন দুইটা থাকবে। এটা কি জানো তোমরা? হ্যাঁ। হ্যাঁ স্যার। ধরো বিষয়টা কি, যেমন আমি যদি বলি যে 16x সমান হচ্ছে 100, এখানে চলক কোনটা? এক্স। এক্স। তাইলে আমার এখানে চলক একটা, এখন তাহলে এক্স এর ভ্যালু কি করতে পারি? আমি 16টা এই পাশে দিয়ে দিলে তো এক্স এর ভ্যালুটা বের করতে পারি, তাই না? বাট এখন আমি হ্যাঁ। যদি বলি যে 2x + 4y = 5, তাহলে কি তুমি এটা পারবা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে? না। পারবা মানে না। ওটা পারবো কিন্তু ওটার আলাদা অঙ্ক আছে। কিভাবে পারবা? এটা কি দুনিয়ার কেউ এটা বের করে দিতে পারবে যে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে, কিভাবে হবে? ও এ না, এটাতে তো পারবো না। এটা তুমি কখন পারবা? যদি তোমাকে আমি এখানে আরেকটা ইকুয়েশন দিয়ে দিই যে 8x + 7y = 9, তাইলে তুমি তখন এই দুইটা সলভ করে তারপর হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবা না? হুম। তাইলে চলক যখন একটা, তখন তোমার একটা ইকুয়েশন দিলেই কিন্তু তুমি বের করতে পারছো। চলক যখন তোমার দুইটা, তখন তোমার ইকুয়েশন কয়টা লাগছে এখানে? দুইটা। দুইটা। এটা কিন্তু সব সময়ের জন্য সত্য। তোমার চলক যতটা, তোমার আহ মানে সেই চলক যদি তুমি সলভ করতে চাও অতগুলা ইকুয়েশন লাগবে, যতগুলা চলক ততগুলা ইকুয়েশন। বুঝতে পারছো? তাইলে এখন আমি আগেরটাতে তাহলে কি ধরছিলাম? এক্স ধরে নিছিলাম না পার্সেন্টেজকে? হ্যাঁ। পার্সেন্টেজকে তো আমি এক্স ধরে নিছিলাম। তাহলে এখন আমার যদি এখানে একটা দেওয়া থাকে, ধরো যে আমার শুধু এ এরটা দেওয়া আছে, বি এরটাও দেওয়া নাই, সি এরটাও দেওয়া নাই, তাইলে এখন ধরো যে আমি বি এরটা আমি X% ধরে নিছি, তাহলে সি কত হবে? স্যার 100 মাইনাস ওই প্রথমটা আর হলো মানে দ্বিতীয় যেটা এক্স ধরছি ওই দুটার মানে যোগ। ও দুটার যোগ না বিয়োগ? বিয়োগ। 100 থেকে এই দুইটা বিয়োগ, তাই না? ও হ্যাঁ। বিয়োগ। তাইলে আমি কি পাবো? সি এর পার্সেন্টেজ পাবো। তাইলে এখন দেখো, সি তেও আমার এক্স আছে, বি তেও হচ্ছে আমার এক্স আছে। তো এখন আমি যদি এই যে আপেক্ষিক পারমাণবিক ভরটাও যদি আমাকে না বলে দেয়, তাহলে আমার চলক কয়টা হয়ে যাবে? দুইটা। দুইটা। সমীকরণ কয়টা? একটা। একটা। তাহলে কি আমি সলভ করতে পারবো? পারবো না। তো সেই ক্ষেত্রে আমার কি দেওয়া লাগবে? যদি আমাকে এরকম কোশ্চেন করে যে শুধু এ এরটা আমাকে দিয়ে দিল, বি এরটা দিল না, সি এরটাও দিল না, তখন আমাকে তাহলে কি দেওয়া থাকতে হবে? এই যে পারমাণবিক ভরটা এখানে আমার দেওয়া থাকা লাগবে। তো সেটা যদি থাকে তাহলে আমি তখন কিভাবে সলভ করতে পারবো? যে হ্যাঁ 24.2 কি হবে? বলতো তাহলে কি হবে এখন? স্যার উপরে একটুখানি দেখা যাইতেছে না। কি দেখতে চাচ্ছ এখান থেকে? এই যে এখানে তো দেওয়া আছে 23 × 25, এটা তো আর চেঞ্জ হয় নাই, হয়েছে? না। তাহলে কি 23 × 25 প্লাস কি 24 হবে? ইন্টু এক্স 24 × x প্লাস 25 ইন্টু 100 মাইনাস এক্স মাইনাস 25। তার মানে কি হইলো? 75 - x, তাই তো? হ্যাঁ। আর আর নিচে নিচে 100। 100। তাহলে এখানে তোমার একটা এক্স আছে, সমীকরণ একটা, চলক একটা, এখন তুমি এক্স এর ভ্যালুটা বের করতে পারবা না? হ্যাঁ। হ্যাঁ। এক্স এর ভ্যালু বের করলে কি পাবা? বি কত আছে সেটা। তারপর এখান থেকে এই যে 75 থেকে যদি তুমি এক্স মাইনাস দিয়ে দাও, তাহলে তুমি সি এর পার্সেন্টেজও পেয়ে যাবা। বুঝতে পারছো? হ্যাঁ। আর কোনো কনফিউশন আছে?
এই ম্যাথ আসলে কি যে কোনো ভাবে আসুক না কেন, এই ম্যাথ কি ভুল হওয়ার আর কোনো পসিবিলিটি আছে? না স্যার তাহলে যদি এটার থেকে এইরকম অঙ্ক আসলে কি ওই ভর সংখ্যাটা দেওয়াই থাকবে? না, এতক্ষণ আমি কি বুঝাইলাম? মানে হয় আমাকে আপেক্ষিক। পার্সেন্টেজ গুলা দেওয়া থাকবে, আর না হলে আমাকে ভর সংখ্যা দেওয়া থাকবে, দুইটার একটা। দুইটার যে কোনো একটা আমাকে বের করতে বলবে। প্রথমে আমি কি বের করছি দেখো তো। এখানে কি আমি হচ্ছে পার্সেন্টেজটা বের করছি। যখন পার্সেন্টেজটা আমি বের করলাম তখন কি আমার এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা দেওয়া ছিল না? হ্যাঁ, এটাই বলতেছিলাম। আবার হইতে পারে যে দেওয়া নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে তোমার মৌলটা বলা থাকবে। এখানে যেমন এবিসি বলে দিছে, এবিসি দিয়ে কি আমি কোনো মৌল বুঝতেছি? না। না বাট আমি যদি এখন বলি যে হচ্ছে এখানে যদি আমি কপার দিয়ে দেই, তাহলে এবিসি না বললে আমি যদি বলি যে কপারের 3টা আইসোটোপ আছে, যে যাদের পারমাণবিক ভর কিনা এত এত এত, তখন কি হবে? তখন কি তোমার এটা এটা কি তখন তোমার দেওয়া থাকবে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কি দেওয়া থাকবে তখন? না, তখন তাহলে এখানে কি বসাবো? ওই যে কপার মানে 63 কপার মানে, দশমিক আট। মানে যেটা যেটা যেই মৌল দেওয়া থাকবে সেটার যে আমার পারমাণবিক ভর হবে সেটা বসাই দিব, তাই না? ও বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাইলে এরপর আমাদের আর কি আছে? আচ্ছা, তাহলে এখন আমরা আইসোটোপের ওখানে হচ্ছে আরেকটু ডিটেলসে যাই, ঠিক আছে? এখন আইসোটোপের যেটা হইছে, একটা জিনিস দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3টা জিনিস আছে, ঠিক আছে? একটা কি, একটা হচ্ছে আমার আইসোটোপ, একটা আছে, জানো আইসোটোন। জানো কেউ? আইসোটোন। আইসোটোন। আরেকটা আরেকটা আইসোবার। আইসোবার, হ্যাঁ। এখন তাহলে কোনটায় কি সমান? আইসোটোপ, পি, প দিয়ে কি আমাদের প্রোটন না? হ্যাঁ, আইসো মানে কি? একই, মানে সেম। ভুলে গেছি। সেম, আইসো মানে কি? সেম। সেম সেম। তাইলে সেম প্রোটন, তার মানে কি প্রোটন সংখ্যাটা আমার সমান প্রোটন হবে সংখ্যা এখানে। এক, কিন্তু তাই নিউট্রন সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যা আলাদা। তাহলে প্রোটন কি সেম, নিউট্রন নিউট্রন ভিন্ন হওয়ার কারণে কি হয় আমার এখানে? ভর সংখ্যাও ভিন্ন হয়ে যায়, তাই না? হ্যাঁ। উদাহরণ দিতে পারবে এটার? হাইড্রোজেন 1H, মানে, হ্যাঁ, 2H, 3H, 3H। 4H। দেখো হাইড্রোজেনেরই কয়টা হয়? কয়টা বলতে পারবা কেউ? 7টা। হাইড্রোজেনের আমরা 7টা আইসোটোপ পাই। এখন প্রকৃতিতে আমরা কি পাই? এই যে 1 2 3, এই 3টা আমরা প্রকৃতিতেই পাই। আর এই দুইটা, এই 4টা কি হয়? এই 4টা আমরা ল্যাবে ল্যাবে। প্রিপেয়ার করছি, ঠিক আছে? এখন এই 3টার কিন্তু নাম আছে, জানো নামগুলা? হ্যাঁ, কি? ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। কোনটা ডিউটেরিয়াম কোনটা ট্রিটিয়াম? 2 নাম্বারটা ট্রিটিয়াম আর 3 নাম্বারটা ডিউটেরিয়াম। উল্টা বললাম। হ্যাঁ। ডি দিয়ে কি ডাবল না? তার মানে কি 2, হ্যাঁ, তাই তো? তাহলে এটাই এই যে তো 2 বললাম। যখন থাকবে তখন কি হবে? ডিউটেরিয়াম। 2 এরটা ও কি হবে? উল্টা ডিউটেরিয়াম, বলছি। তাই না? হ্যাঁ, আর টি দিয়ে কি ট্রিপল, তার মানে ওইটাই কি, ওইটা কি হইলো? ওইটাই হচ্ছে তাইলে 3 নাম্বারটা যেটা। ট্রিটিয়াম। ট্রিটিয়াম। আর 1 নাম্বারটা কি? হাইড্রোজেন। 1 নাম্বারটা হচ্ছে হাইড্রোজেন, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়াম নাম মনে রাখলেও হবে, ওটা হাইড্রোজেন, ঠিক আছে?
তাহলে কারণ বুঝতে ওটা পারছো তো কখন নর্মালি কখন হচ্ছে এই যে মানে আমার আইসোটোপটা হচ্ছে তাহলে কিভাবে হইলো। হ্যাঁ আচ্ছা, এখন আমরা যদি আইসো বারে আসি, আইসো বারে কি সমান হয়? আইসো মানে কি? সেম। 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 বার দিয়ে কি? বারের সাথে আমাদের কি একটা মানে আহ ক্লোজ কি যায়? ভর, তাই না? ভর বা বার এই জিনিসটাকে কি কাছাকাছি না আমাদের? আচ্ছা, সেটা যদি তোমাদের যদি নাও মনে হয় যে না এটা কাছাকাছি না, তাহলে এই যে আমাদের আরেকটা যেটা ছিল, যেটা কোনটা? আইসোটোন। আইসোটোন। এখানে লাস্টে কি ন না? হ্যাঁ ন দিয়ে কি? নিউট্রন। 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 আইসো মানে কি? সেম। 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 তাহলে আইসোটোনে কি হবে? নিউট্রন নিউট্রন সেম। নিউট্রন সংখ্যা সংখ্যা একই সমান হবে, থাকবে কিন্তু প্রোটন সংখ্যা প্রোটন পাল্টাবে। সংখ্যা পাল্টায় যাবে। রাইট। তাহলে সেটা কিরকম হইতে পারে বিষয়টা? লিথিয়ামের ভর সংখ্যা কি 4 হয়ে যাবে? লিথিয়াম, আচ্ছা দেখো, কার্বনের আমরা কি দেখছিলাম? 12, 13, 14 দেখছিলাম, তাই না? হ্যাঁ কার্বন দিয়ে তো না, কার্বনেরটা তো হয় না। তাহলে কোনটা হয় আমাদের জন্য? লিথিয়াম। লিথিয়াম কি হয়? স্যার এটার উদাহরণ তো পড়ি নাই কখনো। কোনটা? ওই যে আইসোটোন। আইসোটোনের। আচ্ছা, এটার উদাহরণ পড়ো নাই। এখন মানে এটা নিয়ে তো কোনো কিছু দেখো, লেখাই নেই বই। কার্বনের কিন্তু কত আছে? 12, 13, 14 এগুলো আছে, তাই না? হ্যাঁ, এই এই যে আইসো বার আর আইসোটোন, এই দুইটা জিনিস কিন্তু তোমাদের বইয়ে নাই, বাট এখন তোমরা চাইলে পড়তেও পারো। একটু একটু তো জেনে রাখাই যায়, তাই না? এতটুকু তো আমাদের জানা থাকতেই পারে। এখন ধরো আমি এখানে নিলাম যে একটা আছে যে কার্বন 14 যদি আমি নেই, ঠিক আছে, আমার হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে একটা আইসোটোপ হচ্ছে কত? 15। এটা যদি নেই, এখন দেখো তো এই দুইটার কি নিউট্রন সংখ্যা সমান? না। নিউট্রন সংখ্যা সমান না? কেন না? এখানে আমার হ্যাঁ এখানে পারমাণবিক কি সংখ্যা কত? কি? প্রোটন 6 আর ভর সংখ্যা কত? 14। তাহলে আমার নিউট্রন সংখ্যা কত? 6 6? না 7 7 না 7? নিউট্রন সংখ্যা হ্যাঁ, নিউট্রন সংখ্যা কত? 8। 8? এটা বলতে এতক্ষণ লাগলে হবে? আর এখানে কত? 8ই তো। 8ই তো। তাহলে কি এটা আইসোটোনের কি সংজ্ঞা হইল? আইসোটোনের কি একটা এক্সাম্পল হইলো? হ্যাঁ। তাই না? কিভাবে? প্রোটন সংখ্যা এখানে তো প্রোটন সংখ্যা সেম হবে আমি বলছি, তা তো বলি নাই। না প্রোটন সংখ্যা সেম হলে তো নিউট্রন। সেটা আইসোটোপ হইতো। আইসোটোন হইতে গেলে তোমার না প্রোটন মানে সংখ্যা সমান হবে না। নিচেরটা পাল্টাবে। এদিকে তো উপরেরটাও পাল্টাইছে নিচেরটাও পাল্টাইছে। হ্যাঁ, সেটা তো নিউট্রন সংখ্যা সমান রাখার জন্য যেটা হবে সেটাই, কিন্তু নিউট্রন সংখ্যা সমান হইতে হবে আমার, তাহলে না আইসোটোন হবে। প্রোটন সংখ্যা পাল্টাইছে মানে এখানে প্রোটন সংখ্যাও পাল্টাবে, ভর সংখ্যাও পাল্টাবে, সেটা তো আমার দেখার বিষয় না। আইসোটোন হইতে গেলে কি হবে? নিউট্রন সংখ্যাটা আমার সমান হইতে হবে। আইসোটোপ হইতে গেলে কি হবে? ওর নিউট্রন সংখ্যা যেমন চাই হোক, ভর সংখ্যা যেমন চাই হোক, আমার দেখার বিষয় না, প্রোটন সংখ্যাটা সেম হইতে হবে। বুঝতে পারছো? ও মানে আগেরটায় প্রোটন সংখ্যা যে সমান ওইটা দেখেই বোঝা যায় কিন্তু এই যে নিউটনের এই যে সময় এই যে দুইটা বিয়োগ কার্বনের করে করে বের করতে হয়। কার্বনের সময় আমরা কি লিখছিলাম? কার্বন 12, কার্বন 13। এখানে কি হয়েছে? এটা নিউট্রন সংখ্যা কত? 6 6। এটা নিউট্রন সংখ্যা কত? 7 7। মিলছে নিউট্রন সংখ্যা? না ভর সংখ্যা মিলছে? না শুধু কি মিলছে? প্রোটন সংখ্যা না? এটা প্রোটন প্রোটন সংখ্যা কত? সংখ্যা। 6। এটা মানে প্রোটন এটা তো সংখ্যা কত? দেখাই যাইতাছে প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউটনেরটা বের করে নিতে হয়। হ্যাঁ, নিউট্রনটা তো বের করে নিতে হবে, কারণ আমরা যখন একটা পরমাণুকে যখন আমরা যখন প্রকাশ করি, যেমন এই যে নাইট্রোজেন যখন নিলাম, তখন আমরা এখানে কি কি লিখি?
নিচে নিচে কি লিখি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তাহলে 7। আর উপরে কি লিখি? সেটা ভর ভর সংখ্যা। সংখ্যা 14। তাহলে এখানে কি নিউট্রন সংখ্যার কোনো সিন আছে? না নিউট্রন সংখ্যার কি কিছু আছে এখানে? নাই। বাট আমরা কি চাইলে সেটা বের করে নিতে পারি না? তো নিউট্রনের জন্য হ্যাঁ আমরা জাস্ট অতটুকু বের করে নিব, এতটুকুই তো পার্থক্য। বুঝাইতে পারছি? হ্যাঁ আর আইসো বারের ক্ষেত্রে তাইলে কি হবে? ভর সংখ্যাটা আমার সমান হবে, তাই না? তাইলে এখন আমার এটার এক্সাম্পল কি হইতে পারে? ধরো এটার এক্সাম্পল হইতে পারে এটা। আর্গনের যদি আমি একটা আইসোটোপ নেই, যেটা কিনা 40, আর যদি আমি ক্যালসিয়াম যদি দেখি, ক্যালসিয়ামের ভর সংখ্যা কত আমার? 40 না? তাহলে কি এটার প্রোটন সংখ্যা মিলছে? না। নিউট্রন সংখ্যা মিলছে? না। কিন্তু কি মিলছে? এই ভর ভর সংখ্যা মিলছে সংখ্যা। না? এর কারণে আমি এটাকে কি বলতেছি? আইসো বার। বুঝতে পারছো? হুম ক্লিয়ার? আচ্ছা, তোমাদের হ্যাঁ ওই দিন হচ্ছে একটা কোশ্চেন ছিল যে তোমাদের বইয়ে দেওয়া ছিল যে হচ্ছে আর্গনের যেই আহ, ভর সংখ্যা, সেটা হচ্ছে 39 পয়েন্ট সামথিং দেওয়া ছিল, তাই না? মানে অলমোস্ট হ্যাঁ 40-এর কাছাকাছি, 39 পয়েন্ট সামথিং দেওয়া ছিল এখানে, 40-এর কাছাকাছি। তো এই জিনিসটা কিভাবে হয়েছে এখন একটু আমাকে বলো তো। বলতে পারবা কেউ? এটা কিন্তু আজকের ক্লাসেরই পড়ার টপিক, একটু আগেই কিন্তু আমরা জিনিসটা বুঝে আসছি। আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, সেটা হচ্ছে আমার অনেক বেশি হয়ে গেছে। কিভাবে? আর্গনের হচ্ছে আমার আহ 3টা আইসোটোপ আছে। 3টা কি? একটা আছে 36, একটা আছে 38, 37। আরেকটা আছে এই যে 40, আমি মাত্র যেটা লিখছি। তাহলে এখন 39 কিভাবে হয়েছে, কেন হয়েছে? এটার পার্সেন্টেজ প্রকৃতিতে খুবই কম, এটার পার্সেন্টেজ প্রকৃতিতে আছে সামান্য, আর এটার পার্সেন্টেজ অনেক বেশি। যার কারণে কি হয়েছে, আমার গড়টা কি 40-এর কাছাকাছি চলে গেছে। বুঝতে পারছো? স্যার 40 হইল না কেন? 40 হলো না কারণ এই যে এটাও তো আছে, 36ও আছে, 38ও তো আছে। এখন আমি যদি বলি যে হচ্ছে তোমার 36 আছে হচ্ছে 1%, এটা আছে ধরো যে 12%, তাহলে এটা কি আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে কত হবে? বের করো তো এখন দেখি। দেখি একটু আগে তোমরা কি পড়ছো। এই যে এটা ধরো 1% আছে, এটা 12% আছে, কত হবে আপেক্ষিক পারমাণবিক ভর? বলো তো। স্যার 2 মিনিট। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আবার স্ক্রিন দেখা যায় না? না আচ্ছা, দেখছি আমি। স্যার ওইটা কি 12%? হ্যাঁ, 12%। এখন দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা আমি কেটে আবার জয়েন হচ্ছি। হুম। বাকিরা তো দেখতে পারতেছো না? বাকিরা কি স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার। হুম। স্যার 4.92 আছে। কত? মানে ও 40-এরটা বের করবো। সরি। 40-এরটা বের করবা না, এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে যদি আমি যদি এরকম দেই ম্যাথে, তাহলে কি হবে আমার? এটার চেয়ে সোজা কি আর কিছু আছে? না পারবো। কি হবে ভর? স্যার বলি স্যার কি কি করতেছি। করতে। আচ্ছা, করো। এখন দেখা যায় স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন তাহলে ম্যাথটা করো। 36 দেওয়া আছে 1%, 38 দেওয়া আছে 12%, 40-র পার্সেন্টেজ বলা নাই। আপেক্ষিক ওয়ান পারমাণবিক ভর কত পার্সেন্ট হবে? আর 12% যোগ করার পর 100 মাইনাস করলে আর্গন 40-এর পারমাণবিক ভর সংখ্যা পাবো। তারপর 36 গুণ 1 যোগ 38 গুণ 12 যোগ 40 গুণ, তারপর এটা লেখা তারপর করে দেবো। সেটা করলে কত আসে ভর আসে? এই যে আমার ক্যালকুলেটরে আসছে কত, 39.72। বুঝতে পারছো কেন 40 হইলো না? কারণ এই হ্যাঁ দুইটাও স্যার তো আসছে। আছে, এই দুইটাও তো আছে প্রকৃতিতে, তাই না? তাহলে সেটার পার্সেন্টেজ তো আমাকে নিতে হবে।
এটা কি গড় নিতেছি না আমি, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তা গড় মানে কি? স্যার করছি। হ্যাঁ, শুনতেছি তো। তো এটা কি তাহলে এখন বুঝতে পারছো কেন 40 হলো না? তো গড় মানে কি? হ্যাঁ এখন একটা এক্সাম হলো, তোমরা পড়ছো না গড় কিভাবে নির্ণয় করে? 6, 7, 8-এ পড়ছো না গড় কিভাবে করে? ধরো একজন পাইছে 100 আর একজন পাইছে 50, তাহলে এটার গড় কত হবে? 100 আর 50 যোগ করার পর 2 দিয়া ভাগ। 75, তাই না? এবার বুঝছো হ্যাঁ এখানে কেন কেন এটা 39.72 হলো, কেন 40 হইলো না, যার হ্যাঁ কোশ্চেন ছিল। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাইলে এখানে তো মোটামুটি টপিক গুলো তো আমরা কভার করে ফেলছি। তাহলে এখন হচ্ছে তোমাদের বইয়ে দেখো, লাস্টে হচ্ছে একটা টপিক আছে যে যেটা কিনা তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। তো এখান থেকে ম্যাক্সিমাম টাইমে কি হয়, এটা দেখো, এটা কিন্তু মানে বলতে গেলে বাংলা কথা, ঠিক আছে? এখানে কিন্তু আমার বুঝানোর আর তেমন কিছু নাই। তো এখান থেকে ম্যাক্সিমাম সময় কি হয়, ম্যাক্সিমাম সময় হচ্ছে এখান থেকে এমসিকিউ আসে আমার। আর হচ্ছে অনেক সময় ঘ স্যার নাম্বারের একটা, আইসোটোপের ব্যবহার আছে। হ্যাঁ, ঘ নাম্বারে আইসোটোপের ব্যবহার চাইতে পারে। সেটা হইলে কি হবে, তখন তোমার এই যে এখানে যেগুলা লেখা আছে যে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, এই যেগুলো লেখা আছে না এখানে, এগুলো তোমার হচ্ছে একটু শর্টে একটা দুইটা এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে তোমাকে এখানে বুঝাই দিতে হবে। বুঝতে পারছো? এখন আমি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যদি দেখাই, যে হচ্ছে আহ যে আইসোটোপ ও তার ব্যবহার, তাই তো। তো এখন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলা সেটা হচ্ছে, এই যে তোমরা যদি বই খুলো তাহলে তোমরা দেখতে পারবা যে হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম বাংলা কথা, ঠিক আছে? আমার বোঝানোর জিনিস কিন্তু এখানে খুবই কম। তো এখানে দেখো, এই যে প্রথমে চিকিৎসা ক্ষেত্রে যেটা লেখছে যে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব, ঠিক আছে? তো এখানে কি হয়, ইনজেকশনের মাধ্যমে, এই যে তোমাকে এখানে কয়েকটা স্পেসিফিক আইসোটোপের নাম বলে দিছে না, যেমন কি বলছে, টেকনিসিয়াম 99। হ্যাঁ এই নামগুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর মানে কোন আইসোটোপ কি কাজ করে সেটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। তো টেকনিশিয়াম আইসোটোপ দিয়ে আমরা কি করি, এটা কি করে, গামা রশ্মি বিকিরণ করে। যার কারণে আমরা কি করতে পারি, আহ রোগাক্রান্ত রোগাক্রান্ত স্থানের স্থানের ছবি তুলতে পারি। ছবি তুলতে পারবো। তারপর এখানে এরপর দেখো আর কি দেওয়া আছে, আহ এই যে লাইফ টাইমটা আসতে পারে, লাইফ টাইম কত এটা, 6 ঘন্টা। 6 ঘন্টা। এগুলা কিন্তু তোমরা বই থেকে পড়বা, এগুলা কিন্তু এমসিকিউ তে আসে, ঠিক আছে? প্লাস সিকিউ তেও তোমার যখন লিখতে বলবে তখন কিন্তু তোমাকে মানে এভাবে লিখতে হবে যে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা চিকিৎসা, তারপর হচ্ছে কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলা ইউজ মানে ব্যবহার করে থাকি। তো ব্যবহার করে থাকি, তাহলে কিভাবে ব্যবহার করে থাকো, তখন কিন্তু তোমাকে এই যে এক্সাম্পল গুলো দিতে হবে, যেমন তুমি টেকনিশিয়ামের কথাটা লিখবা। তারপর দেখো এই যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার, ঠিক আছে, এটা কিন্তু মানে কয় হাজার বার যে এমসিকিউ তে আসছে এটার কিন্তু কোনো ঠিক নাই। তো সেটা কি, সেটা হচ্ছে 131 আয়োডিন। 131 আয়োডিন কি করে, এটা হচ্ছে এমন একটা তেজস্ক্রিয় আইসোটোপ যেটা কিনা আমার ক্যান্সার নিরাময়ে সাহায্য করে। বুঝতে পারছো? তুমি যতগুলা কেমিস্ট্রির এক্সাম দিবা দেখবা যে মিনিমাম দুইটা তিনটা চারটা পাঁচটা, এমনকি বোর্ডেও কিন্তু মানে বহুবার এই যে এটা কিন্তু আসছে, এই এই যে আয়োডিন 131, এটা কিন্তু বহুবার আসছে বোর্ডে, ঠিক আছে? তো এটা যেন সবচেয়ে বেশি মাথায় থাকে, টেকনিশিয়ামও মাঝে মধ্যে আসে। তো বেসিক্যালি যেটা এই যে তারপর হচ্ছে এখানে আর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আহ কোবাল্ট 60। কোবাল্ট 60 কি করে, ক্যান্সার কোষ ক্যান্সারের ধ্বংস করে। কোষগুলোকে। হুম। তাইলে এখন কোনটা কি করে, এই যে দেখো বেশি কিন্তু দেওয়া নাই, তাই না? চার পাঁচটাই কিন্তু দেওয়া আছে।
এই তিনটা চারটা। তারপর হচ্ছে এই যে রক্তের লিউকোমিয়ার জন্য কোনটা লাগে? 32 ফসফরাস। এটা কি করে? রক্তের লিউকোমিয়া। আর কি কিছু দেওয়া আছে না এখানে? ফসলে তো আর কিছু দেখতেছি না, তাই না? তারপর হচ্ছে আর তো এখানে তেমন কোনো কিছু নাই। তো এই চারটা তোমাদেরকে হচ্ছে মাস্ট মুখস্থ রাখতে হবে। যদি সিকিউতে আসে তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ইউজ হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ তখন তুমি কি করবা, এই যে এই চারটা যে আমি লিখে দিলাম, এই চারটা হচ্ছে তুমি বর্ণনা করে দিবা, ঠিক আছে? যে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা কি করে, কোনটা কি না করে। তারপর হচ্ছে এই যে এগুলা এভাবে ডেসক্রাইব করবা যে টেকনিসিয়াম 99 গামা রশ্মি বিকিরণ করে রোগাক্রান্ত স্থানের ছবি তুলে। তারপর হচ্ছে আয়োডিন 131, এটা হচ্ছে ক্যান্সার নিরাময় করে। বুঝতে পারছো? এই উদাহরণগুলো দিবা। আর হচ্ছে ফসলের এখানেও দেখো বইয়ে কি কি লেখা আছে, ওই যে দেখো কি কি বাংলা কথা লেখা আছে কিছু, এগুলা হচ্ছে নিজেরা পড়বা বই থেকে। এগুলা আমার আর বুঝাই দেওয়ার তো সেরকম কিছু নাই, এগুলা বই থেকে এখানে পড়ে নিবা। আর হচ্ছে পরীক্ষায় আসলে ওগুলা এইভাবে শর্টে হচ্ছে যতটুকু ডেসক্রাইব করা যায় ততটুকু করে দিবা। বুঝতে পারছো? আর এই যে এই হ্যাঁ চারটা স্যার। কিন্তু জি স্যার। এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। একটা না একটা এমসিকিউ কিন্তু এই চারটা থেকে আসবেই, এটা কিন্তু মাথায় রেখো। আর হচ্ছে এই যে দেখো বিদ্যুৎ উৎপাদনের কথাও এখানে কিছু বলা আছে, যে হচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে ফিশন বিক্রিয়া ঘটলে। আচ্ছা এগুলা হচ্ছে তাইলে তোমাদেরকে একটু বুঝাই। স্যার এদিকে তো অনেক অল্প দেওয়া, একটু লিখলে কি হবে? অল্প দেওয়া? বইয়ে বইয়ে দেখতেছো বলে অল্প লাগতেছে, খাতায় লেখো, দেখো কয় পেজ হয়। না মানে এদিকে তো লিখছে পদার্থ বিজ্ঞান বইয়ে, তারপরে যে বাংলাদেশে যে বিদ্যুৎ মানে আশা করা যাচ্ছে এইসব কথা লিখছে। হ্যাঁ, এটা কিন্তু এই যে এখানে যেটা লেখা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কেমিস্ট্রির পড়া সেভাবে না, এটা কিন্তু মেইনলি ফিজিক্সের কথা। তোমরা ফিজিক্সের বইয়ে ওই যে যেটা বলছে এই যে চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায় কোনটা বলো তো? কাজ, তাই না? আমার যতটুকু মনে পড়ে কাজ ক্ষমতা শক্তি না চতুর্থ অধ্যায় ফিজিক্সে, নাকি? কি জানি স্যার, পড়ি নাই তো এখনো। আচ্ছা, তোমরা হচ্ছে ওই ফিজিক্সে যখন তোমরা যাবা তখন হচ্ছে এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে? তো এখানে এটা বাংলা কথা, এগুলা হচ্ছে এই যে বাংলাদেশের যে এই যে একটা, এটা হয়তো মাঝে মধ্যে এমসিকিউ তে আসতে পারে, যে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হচ্ছে। পাবনা জেলার রূপপুরে। এটা মাঝে মধ্যে আসে, ঠিক আছে? এটা আমি এখানে নোটে লিখে রাখতেছি। পাবনা জেলার রূপপুরে। প্রথম পারমাণবিক, ওকে। আর হচ্ছে কত কত ওয়াটের এটা লিখতে হবে, সেটা কত? 2400 2400 মেগাওয়াট। মেগাওয়াট। ওই তো এই জিনিসগুলো তোমরা জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে? রেখে তারপর হচ্ছে এটা ইয়া করবা। এই দুইটা পেজ কিন্তু তোমরা পড়ো, না পড়লে কিন্তু, আর এটা কিন্তু মাঝে মধ্যেই আসে নাম্বারে, যে তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহার এটা কিন্তু লিখতে বলতে পারে। তো এটা তো মনে করো কেমিস্ট্রির মধ্যে কি, কেমিস্ট্রির মধ্যে একটা বাংলার একটা সৃজনশীল টাইপের মতো আসার কথা, মানে এখানে তুমি বাংলা কথা লিখবা, কেমিস্ট্রির কথা তো এখানে নাই বলতে গেলেই চলে। তো এটা কিন্তু খুব সহজ, ঠিক আছে? তো এই জিনিসটা তাহলে তোমরা পড়ে নিও বই থেকে, এই কয়েকটা পেজ। আর হচ্ছে তোমাদের কি এই চ্যাপ্টার আর কিছু বাকি আছে কি মনে হয়? না স্যার, কিছু বাকি নাই আর? না। তেজস্ক্রিয় ইলেক- আইসোটোপ তো পড়লেই হবে। ইলেকট্রন বিন্যাস কে পড়বে? ইলেকট্রন বিন্যাসই তো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা আমরা এখনো পড়ি নাই। তো আজকে যেহেতু হচ্ছে অনেক মানে মোটামুটি একটু জিনিসপাতি পড়ে ফেলছি, আজকে আর আমরা এটা না পড়াই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ঠান্ডা মাথায় এক ক্লাসে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে পুরোপুরি শেষ করে ফেলবো, ঠিক আছে? ওইটা যদি আমরা শেষ করি তাহলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। বুঝতে পারছো?
তাহলে যা যা পড়াইছি এগুলা হচ্ছে বই থেকে একটু দেখবা, তারপর আহ নিজেরা একটু অ্যানালাইসিস করবা, গাইড টাইড যদি থাকে সেখান থেকেও ম্যাথটা দেখতে পারো, কারণ আমরা তো অনেকগুলা ম্যাথই তো করাইলাম এখানে, তাই না? আরো যদি থাকে সেগুলো তোমরা করবা, নিজেরা প্র্যাকটিস করবা। আর কোনো প্রবলেম থাকলে আগে নিজেরা আলোচনা করবা, তারপর না পারলে হচ্ছে আমাকে বলবা, ঠিক আছে? আর তোমাদের ক্যালকুলেটরের ইউজ গুলো একটু শিখতে হবে। ক্যালকুলেটর যদি তোমরা ঠিকভাবে চালাইতে পারো তাহলে হচ্ছে দেখা যাবে ওই যে তুমি যেগুলো হাতে হাতে সলভ করতা, যেটা কিনা ভুল হওয়ার পসিবিলিটি অনেক, সেটা হচ্ছে তোমার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটরে তোমরা বিষয়গুলো সলভ করে ফেলতে পারবা। সেটা হচ্ছে তোমাদের একটা ক্লাস আমরা নিয়ে নিব ক্যালকুলেটরের উপরে আলাদা, যেটা কিনা কোনো মানে কোনো নির্দিষ্ট সাবজেক্টের ক্লাস হবে না, যেটার ইউজ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা আছে সবগুলোতে ইউজ করতে পারবা, ঠিক আছে? তো স্যার তাহলে অনলাইনে না অফলাইনে? সেটা আমরা জানাই দিব। এর মধ্যে একটা ক্লাস নিব, অফলাইনেও হইতে পারে আবার অনলাইনেও হইতে পারে, ঠিক আছে? সেটা আমরা জানাই দিব কিভাবে কখন আমরা এই ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। তাইলে আজকে হচ্ছে আমরা ক্লাস শেষ করি, নেক্সট ক্লাসে আমরা এক বসাতে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা শেষ করে ফেলবো, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। আর বাকি জিনিসগুলো তোমরা পড়ে রাখো। ওকে, ঠিক আছে।